দেশে তৈরি বেশিরভাগ ওষুধের মূল্য নির্ধারণ করে উৎপাদক প্রতিষ্ঠান। যখন তখন দাম বাড়ানোয় ভোগান্তিতে সাধারণ মানুষ। বাইরের ওষুধে কোনো রেট লেখা নাই, 20 সিসির সিল নাই। জিজ্ঞাসা করলে বলতেছে যে এটা এমনি আসে না এমনি আসে। যদি 1280 টাকা হয় তো 1240 টাকা রাখতেছে, 40 টাকা কম রাখতেছে। তো কি বেশি রাখতেছে না কম রাখতেছে সেটা তো আমরা জানি না ভাই। যে মানুষকে অ্যাফোর্ডেবল প্রাইসে বেশিরভাগ ওষুধ কি করে দেওয়া যায়, এটার সাথে ইন্ডাস্ট্রি যেমন অ্যালাইন এবং ওষুধ প্রশ্ন অধিদপ্তর তার ইনটেক তো কাজ করে যাচ্ছে। প্রায় 300 ওষুধের দাম নির্ধারণ করতে যাচ্ছে সরকার। উপদেষ্টা পরিষদের সবাই আরো একটি দুটি ড্রাগের অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে, সেগুলো অন্তর্ভুক্ত হলে 95 বা 96টা ওষুধ এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। প্রার্থীতা ফিরে পাওয়ার লড়াই শেষ হচ্ছে কাল। এবার কোনো পাতানো নির্বাচন নয় বললেন সিইসি। বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু ভোটের প্রত্যাশা। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন এদেশে ইনশাল্লাহ হবে না। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর শুরু রবিবার। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মীরা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না বললেন সালাউদ্দিন। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত। গুমের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান। 15 দিন আগেও হত্যার হুমকি পান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির। আমার তো অনেক শত্রু আশেপাশে, আমাকে দেখবে হুট করে মেরে ফেলছে, আমি বেশি দিন বাঁচবো না। বিচার দাবিতে শনিবার বিক্ষোভ। ভারত সহ 3 দেশের ওপর 500% শুল্ক আরোপ দিলে ট্রাম্পের সম্মতি। আগামী সপ্তাহেই হবে ভোটাভুটি, জানালেন সিনেটর লিন্ডসে গ্রাহাম। এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সমর্থন পররাষ্ট্র উপদেষ্টার। বিসিবিকে বিশ্ব ক্রিকেটে দেশের অবস্থান বিবেচনার আহ্বান তামিমের। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আমরা দুজন আছি। আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। চাল, ডাল, তেল এমনকি বিদ্যুতের দাম সরকার নির্ধারণ করলেও একইভাবে হয় না বেশিরভাগ ওষুধের দাম নির্ধারণ। অনুসন্ধান বলছে দেশে উৎপাদিত 97% ওষুধের মূল্য নির্ধারণ করে উৎপাদনকারী প্রতিষ্ঠান। 2024-25 সালে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান জীবন রক্ষাকারী ওষুধের দাম বাড়িয়েছে 100 থেকে 140% পর্যন্ত। আর তাতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ওষুধ নিয়ে রিশাদ হাসানের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন আসাদুজ্জামান কানন। টাঙ্গাইলের আসমা খাতুন 2024 সালে তিনি আক্রান্ত হন দুরারোগ্য ক্যান্সারে। এরপর থেকে প্রায় 2 বছর ধরে চলছে তার চিকিৎসা। কেমোথেরাপি, এন্টামেটাবোলাইট সহ বিভিন্ন ঔষধ বাবদ এরই মধ্যে আসমার খরচ হয়েছে প্রায় 10 লাখ টাকা। এক কথায় মাত্র 1 বছরে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসমার পরিবার যোগ দিয়েছে দারিদ্রতার মিছিলে। ঘরে খাওয়ান দাওয়ান থাকে না, মনের মানুষ যে তার কাছে দেখে একবার কই যে আমার ঘরে খাওয়ান দাওয়ান নাই, সে 100 দেয় অথবা 70 টাকা দেয়, কোনটা কিনাই না ডিমাই না রাইন্দা খাও, এভাবে বাবা চলি। এদিকে গ্লোবাল হেলথ এক্সপেন্ডিচারের তথ্য বলছে আসমার মতন 2022 সালেই চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে দেশে দরিদ্র হয়েছে 61 লাখ মানুষ। এই ব্যয়ের অন্যতম খাত ওষুধ। জীবন রক্ষাকারী এই পণ্য কিনতে গিয়ে দেশের মানুষের বাস্তবতা এমনই। দেশে উৎপাদিত 97% ওষুধের মূল্য নির্ধারণ করে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। 2024-25 সালে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান জীবন রক্ষাকারী ওষুধের দাম বাড়িয়েছে 100 থেকে 140%। তাতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বাইরের ওষুধে কোনো রেট লেখা নাই, 20 সিসির সিল নাই। জিজ্ঞাসা করলে বলতেছে যে এটা এমনি আসে না এমনি আসে। কেমনি আসে? যদি 1280 টাকা হয় তো 1240 টাকা রাখতেছে, 40 টাকা কম রাখতেছে। কি বেশি রাখতেছে না কম রাখতেছে সেটা তো আমরা জানি না ভাই। একটা ইনসুলিন কলম মনে করেন আমার 6 দিন যা 5টা কলম দিছি, আর অন্যান্য ওষুধ লইয়া আমার বিলাইছে 19,000 টাকা। নবমিক্স 30 পেনফিল আগে আমরা 3700 টাকা করে কিনছি বারডেন থেকে, আজকে ওরা বললো যে 4400 টাকা, মানে একটাতে আপনার 700 টাকা করে বাড়াই দিচ্ছে। শুধুমাত্র ওষুধের অনুমোদন বা গুণগত মান নিশ্চিতের কথা থাকলেও জীবন রক্ষাকারী 219টি ওষুধের মধ্যে 117টি জেনেরিক মেডিসিনের দাম নির্ধারণ করে থাকে ঔষধ প্রশাসন অধিদপ্তর। কারণ বাংলাদেশে ওষুধের দাম নিয়ন্ত্রক কোনো প্রতিষ্ঠান বা সংস্থা নেই। মূল্য যে নিয়ন্ত্রণ, এটা কিন্তু ওষুধ প্রশাসন আসলে আমাদের হাতে নাই।
আপনি যদি আজকে একটা ইন্ডাস্ট্রি করেন, আসলে ওই প্রোডাক্টের কস্টিং আপনার সার্বিক কারণে, অনেকগুলো কারণ আছে যেগুলোর কারণে বেড়ে যেতে পারে। এখন যদি কেউ আপনাকে টেনে ধরে যে না এর মধ্যে আপনাকে রাখতে হবে, সেই ক্ষেত্রে একটু সমস্যা আছে। তবে বর্তমান সরকারের অনেক ভালো ভালো উদ্যোগের মধ্যে এটাও একটা উদ্যোগ যে মানুষকে অ্যাফোর্ডেবল প্রাইসে বেশিরভাগ ওষুধ কী করে দেওয়া যায়। এটার সাথে ইন্ডাস্ট্রি যেমন অ্যালাইন এবং ওষুধ প্রশ্ন অধিদপ্তর তার ইনটেক তো কাজ করে যাচ্ছে। মূলত কোন কোম্পানি কি ধরনের কাঁচামাল কোন দেশ থেকে ক্রয় করে, কত পরিমাণ ক্রয় করে এবং উৎপাদন ব্যবহার করে তার উপর ভিত্তি করে নির্ধারিত হয় ওষুধের দাম। স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে এই সংক্রান্ত একটি কমিটি থাকলেও দক্ষ জনবল না থাকায় কাঁচামাল বা ডলারের মূল্য বৃদ্ধি, জ্বালানি, বিদ্যুৎ খরচ বৃদ্ধি সহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা সবসময় জানায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। 2025 সালে 33টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম 50% পর্যন্ত কমিয়েছে সরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানি এসেনশিয়াল ড্রাগস লিমিটেড। সরকারি প্রতিষ্ঠান পারলেও বেসরকারি প্রতিষ্ঠান কেন এমন নজির স্থাপন করতে পারছে না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সারা দেশের 700 সরকারি হাসপাতালে এরই মধ্যে ফার্মেসি করবার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যেখান থেকে 3 ভাগের 1 ভাগ মূল্যে ঔষধ পাবে সাধারণ মানুষ। তবে এই ওষুধকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং একই সঙ্গে এই শিল্পকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সরকারকে কাজ করতে হবে দীর্ঘমেয়াদে, বলছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। অত্যাবশ্যকীয় তালিকায় আরও 136টি ওষুধ যুক্ত করেছে সরকার। এই তালিকায় মোট ওষুধের সংখ্যা দাঁড়ালো 295টি। তবে এতে ক্যান্সারের ওষুধ এবারও ঠাঁই পায়নি। তালিকায় থাকায় এসব ওষুধের দাম নির্দিষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। তিনি জানান, ওষুধগুলোর ওপর মূল্য নিয়ন্ত্রণ দেশের 80% মানুষের চিকিৎসা সুবিধায় সরাসরি প্রভাব পড়বে। একটি অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রণয়ন করা হচ্ছে, যেখানে 295 বা সেটা আজকে উপদেষ্টা পরিষদের সভায় আরো একটি দুটি ড্রাগের অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে, সেগুলো অন্তর্ভুক্ত হলে 95 বা 96টা ওষুধ। এবারের অত্যাবশ্যক ওষুধ গত তালিকার চাইতে এবারে 135টি ওষুধ, 36টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায়। এবং মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে, এটা স্পষ্ট নির্দেশনা থাকবে। এবারে ZSRM নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক-0। ZSRM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু নির্বাচনের জন্য কাউকে রাজপথে নামতে হবে না বলেও জানান তিনি। নির্বাচন কমিশন দলীয়করণের অভিযোগে ডিসিদের রদবদলের সিদ্ধান্ত নিলে সরকার সহায়তা করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এদিকে মনোনয়ন পেতে চতুর্থ দিনে আপিলের সংখ্যা 400 ছাড়িয়েছে। আর মাত্র একদিন পর শেষ হচ্ছে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিলের সময়। এরপর শুরু হবে আপিলের শুনানি। 4 দিনে আপিল করেছেন 4 শতাধিক মনোনয়ন প্রত্যাশী। আপিলগুলো বিশ্লেষণ করে দেখা গেছে অধিকাংশের তথ্যে গরমিল ও স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের স্বাক্ষর জটিলতায় বাতিল হয়েছিল মনোনয়নপত্র। আমরা আশা করি যে এটা আমরা নির্বাচন কমিশন এ বিষয়ে একটা সদয় দৃষ্টি দেবে এবং আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবেন। এই 1% নিয়ে রিটার্নিং অফিসার বললেন যে আপনার 3 জনের স্বাক্ষর হয় নাই। তো আমি মনে করি যে এটা একটা হয়রানি। যে রিকোয়ারমেন্ট অনুযায়ী সকল কাগজপত্র সঠিকভাবে জমা দিয়েছিলাম দাখিলের সময় মনোনয়নপত্র, কিন্তু ব্যাংক হিসাব যেই চাওয়া হয়েছে নতুন, সেটা অনাকাঙ্ক্ষিত ভুলবশত পুরাতন হিসাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আপিল বুথ পরিদর্শন করেন CCAMM নাসির উদ্দিন। জানান, আগের নির্বাচনের অনিয়মের ক্ষত সারিয়ে এবার একটি গ্রহণযোগ্য ভোট উপহার দেবে ইসি। আপিল যখন আমাদের কাছে আসবে, আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেব এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো এবং ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ। আমাদের এখান থেকে কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। একই দিন বিকালে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে ইসিতে আসে। এর আগেই ইউরোপের প্রভাবশালী জোটটি ঘোষণা দিয়েছে 12 ফেব্রুয়ারি নির্বাচন তারা পর্যবেক্ষণ করবেন। Fair and free
ফেব্রুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে 200 পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। অবাধ, সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন সবসময় সহযোগিতা করবে। এদিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রশাসনের দলীয়করণ নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিলে তাদেরকে সহায়তা করবে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব। আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই, তখন আমরা সেভাবে ব্যবস্থা নেব। কিন্তু ঢালাওভাবে তো কিছু না, আমরা সাধারণভাবে মনে করছি যে তারা প্রস্তুত আছেন, যোগ্য আছেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেড় যুগ পর রবিবার দেশের মধ্য ও উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা হারানোর শোকের পাশাপাশি প্রিয় নেত্রী হারানোর শোক দেশের নেতাকর্মীদের সাথে ভাগাভাগি করতেই তার এই সফর। চলতি পথে এ সময় বেগম জিয়া ও জুলাই অভ্যুত্থানে শহীদ সহ গণতন্ত্র পুনরুদ্ধারের শহীদদের স্মরণে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান, করবেন কবর জিয়ারত। প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তন। 4 দিনের মাথায় হারালেন মমতাময়ী মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তার শোকে শুধু ছেলে তারেক নয়, কাতর পুরো জাতি। তাকে হারানোর শোক নেতাকর্মীদের সাথে ভাগাভাগি করে নিতে দেশের মধ্য ও উত্তরাঞ্চলে সফরে যাচ্ছেন তিনি। মায়ের দোয়া মাহফিলে অংশ নিতে রোববার ঢাকার বাইরে প্রথম সফরে যাবেন তারেক রহমান। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান সহ গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। এ লক্ষ্যে ঢাকার বাইরে প্রথম কর্মসূচি শুরু হবে টাঙ্গাইল জেলার মধ্য দিয়ে। এ নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও বেদনার এক মিশেলে ভিন্ন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাঁদরাত বলতে যে জিনিসটা সেটাই পরিলক্ষিত হচ্ছে। এটা আমার মনে হয় একটা আদর্শিক ব্যাপার, আর এটা অনুপ্রেরণার ব্যাপার। ব্যতিক্রম নয় টাঙ্গাইলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। মির্জাপুর অংশ থেকেই তারেক রহমানকে বরণ করে নেয়ার প্রস্তুতি চলছে। তারেক রহমান কোন পথ দিয়ে আসবে, কে কিভাবে দাঁড়াবে, একটি সারিবদ্ধভাবে শৃঙ্খলার সাথে যাতে আমরা প্রোগ্রামটা সারতে পারি। এরপর সিরাজগঞ্জ হয়ে 20 বছর পর বগুড়ায় পা রাখবেন তারেক রহমান। তার আগমন ঘিরে এবং খালেদা জিয়ার দোয়া মাহফিল ঘিরে চলছে নানা আয়োজন। সেন্ট্রাল স্কুল মাঠে দোয়ায় অংশ নিয়ে মহাস্থান মাজার জিয়ারত, মোকামতলায় দোয়া মাহফিলে অংশ নেবেন। এ লক্ষ্যে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বগুড়া। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে সার্বিক আয়োজন করেছি। সকলের মধ্যে এটা নিয়ে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আমরা ইনশাআল্লাহ শতভাগ প্রস্তুত। আমার মা বোনেরা যারা আছেন তারা এক নজর তারেক রহমানকে দেখবেন, বিশেষ করে গণদোয়ায় অংশগ্রহণ করবেন। আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো এবং পুরা জেলা শহর বা জেলা সদর আমাদের নিরাপত্তা চাদরে মোড়ানো থাকবে। ঠাকুরগাঁও পৌর শহরের জেলা স্কুল বড় মাঠে শুরু হয়েছে প্রস্তুতি। সাজানো হচ্ছে কর্মসূচির ভেন্যু, জোরদার করা হয়েছে সার্বিক ব্যবস্থাপনা। 23 বছর পর তার আগমনে চিনিকল মাঠে হবে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। আমরা সবাই উচ্ছ্বাসিত, উদ্বেলিত। আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা এখানে একটা গণদোয়ার আয়োজন করা হচ্ছে। 13 জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন। পরে শহরের কালেক্টরেট মাঠে হবে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া। আমাদের নেতাকর্মী উজ্জীবিত, উদ্ভাসিত এবং আনন্দে উৎফুল্ল। রংপুরবাসীও লুকিয়ে আছে কিন্তু এই তারেক রহমানকে তারা সচক্ষে একটু দেখার জন্য। আমাদের তরুণ সমাজ খুবই উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে তারা আজকে সময় পার করছে তাকে বরণ করে নেওয়ার জন্য। এইখানে দোয়া মাহফিল হবে, সে দোয়া মাহফিলে শরীক হবে। পরে রাত্রি যাপনের জন্য রংপুরে ফিরবেন। 14 জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফেরার মাধ্যমে 4 দিনের সফর শেষ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। বলেন, অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফর। বৃহস্পতিবার গুলশানে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন
2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি, আমরা শহীদদের আত্মত্যাগকে যেন আরো মহিমান্বিত করি। খুন হওয়ার 15 দিন আগে থেকে হত্যার হুমকিতে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বির। স্বামী হত্যাকাণ্ডে 5 জনকে আসামি করে মামলার পর এই কথা জানান তার স্ত্রী সুরাইয়া বেগম। এদিকে ঢাকা মেডিকেলে ময়না তদন্তের পর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মুসাব্বিরের জানাজায় অংশ নেন নেতাকর্মীরা। বিচার দাবিতে আগামী শনিবার বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। বুধবার রাত প্রায় 8:20 রাজধানীর তেজগাঁয়ের তেজতুরি এলাকায় হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তের গুলিতে নিহত হন উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির। এ ঘটনায় গুলিবিদ্ধ হন কারণবাজার ব্যান্ড সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনৈতিক কোন্দলে মুসাব্বির হত্যাকাণ্ড বলে ধারণা এলাকাবাসীর। আমি দেখছি যে পড়ে রয়েছে, লোকজন নিয়ে দিতেছে, পরে আবার একটা ব্যান আইছিল, আর ব্যানে করে উঠে নিয়ে গেছে। এটা হয়তো রাজনীতির লাইন, ওদের পক্ষে যে হয়তো বা কাজটা করছে। নিহত মুসাব্বিরের স্ত্রী জানান, গত 15 দিন আগে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিল। বলেন, মুসাব্বির আগেই ধারণা করেছিলেন তাকে মেরে ফেলা হবে। আমার তো অনেক শত্রু আশেপাশে, আমাকে দেখবে হুট করে মেরে ফেলছে, আমি বেশি দিন বাঁচবো না, 15 দিন এরকম হবে, মানে ওই মানে প্রায় সময় আর কি বলতো, মানে এরকমই এইটাই আর কি, ওই যে সবসময় যেটা বলতো এইটাই বলতো। ওনার মতো জনপ্রতিনিধি আর কিছুই নেই। সর্বোচ্চ উনি তো অনেক জেল জুলুম তো তার নিত্যদিনের সঙ্গী ছিল। স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত 5 জনের নামে মামলা করেন। পুলিশ জানায়, তদন্তে কারণ বাজারের কোনো ঘটনা আছে কিনা গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকে ভোরের দিকে ওনার মিসেস বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। তো আমরা মামলা আমাদের রেকর্ড হয়ে গিয়েছে। কারণ বাজারের যে অ্যাঙ্গেলটি আপনি বললেন সেটিও আমরা মাথায় রেখেছি তদন্ত কার্যে। ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে বুধবার বাদ জোহর নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে আনা হয় মুসাব্বিরের মরদেহ। সেখানে জানাজায় অংশ নেন সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা। এ সময় এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বিএনপির নেতারা। আগামী 24 ঘন্টার ভিতরে আমার ভাই সহযোদ্ধা এই মুসাব্বিরের যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবেন। আমরা আশা করব এই সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেফতার করতে হবে, না হলে ধরে নিব আপনাদের আন্তরিকতায় কোথাও কোনো ঘাটতি আছে অথবা আপনারা পারছেন না। বিচার দাবিতে আগামী শনিবার জেলা ও মহানগরে বিক্ষোভ ও সমাবেশ করবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। শিগগিরই এটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে, জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে একথা জানান তিনি। জানান, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করায় অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে, তাই আইন প্রণয়ন প্রয়োজন। এ সময় 1973 সালে মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। শতাধিক গুম খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, গুমের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউল আহসান, যার সব তথ্য প্রমাণ আছে প্রসিকিউশনের কাছে। পরে আদেশের জন্য 14 জানুয়ারি দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। জিয়াউল হাসানের বিরুদ্ধে যে 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, এই সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রসিকিউশনের দাবি মতে প্রতিষ্ঠিত করা যায়। এই সামগ্রিক শুনানির আলোকে মাননীয় ট্রাইব্যুনাল আগামী 14 জানুয়ারি এই চার্জ শুনানির বিষয়ে আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষ যে তথ্য উপাত্ত এনেছে তার থেকে এই মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের কোনরূপ সম্পৃক্ততা নাই, কোনো এভিডেন্স রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে অদ্যাবধি উপস্থাপন করতে পারে নাই।
জাতীয় সরঞ্জাম পরিচিতি নিবন্ধন ব্যবস্থাকে গণবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে মোবাইল ব্যবসায়ী ও সচেতন ভোক্তা সমাজ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররণী মিলনায়তনের সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। বক্তারা বলেন, এই পদ্ধতিতে লাখো মানুষ কর্মহীন হয়ে পড়বে। আন্দোলনে অংশ নেয় গ্রেপ্তার 57 ব্যবসায়ীর দ্রুত মুক্তি দাবি করা হয় সংবাদ সম্মেলনে। দাবি না মানা হলে দেশজুড়ে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অতএব এগুলো পানির মতো স্বচ্ছ। আমাদের টাইম হয়ে গেছে 2 ঘন্টা। রাশিয়ার কাছ থেকে তেল কিনলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে গুনতে হবে 500% পর্যন্ত শুল্ক। এমন একটি বিলে সায় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি কার্যকর হলে বিপাকে পড়বে ভারত, চীন ও ব্রাজিলের মতো বড় অর্থনীতির দেশ। মূলত এই দেশগুলোকে চাপে রাখতেই এমন পরিকল্পনার আশ্রয় নিচ্ছে ট্রাম্প। এবার আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় মার্কিন নজরদারি বহু বছর চলতে পারে এমন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ভেনেজুয়েলার সরাসরি তদারকিতে যুক্তরাষ্ট্র কতদিন থাকবে তা সময়ই বলে দেবে। বলেন, যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে ভেনেজুয়েলার তত্ত্বাবধান এবং তেল ভান্ডার নিয়ন্ত্রণ করতে পারে। এদিকে ভেনেজুয়েলায় মার্কিন হামলায় অন্তত 100 মানুষের প্রাণ গেছে এমন দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রীড়া মন্ত্রণালয় যেখানে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারতে না যাওয়ার, সেখানে সাবেক অধিনায়ক তামিম বলছেন সিদ্ধান্ত নেওয়া যেত আরও ভেবে চিনতে। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ক্রীড়া মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র 1 মাস। তবে ভারতে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে কিনা সেই ধোঁয়াশা যেন কাটছেই না। ভারতে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ যে অংশ নেবে না এই সিদ্ধান্তের কথা আইসিসিকে আগেই চিঠির মাধ্যমে জানিয়েছিল বিসিবি। তবে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলছেন ভিন্ন কথা। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তামিম ইকবাল। বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হতে পারে, সবকিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত আমি নিতাম। তাছাড়া বাংলাদেশ ক্রিকেটে আইসিসির অর্থনৈতিক সাহায্যের কথাও মনে করিয়ে দেন এই সাবেক অধিনায়ক। বোর্ডের ভেতরে সিদ্ধান্ত গণমাধ্যমে আসার কড়া সমালোচনাও করেন তিনি। আমাদের 90-95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে, তো সবকিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। এর আগে আইসিসি পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথা বললেও ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি সাফ জানিয়ে দেয় দেশের সম্মান বিসর্জন দিয়ে বিশ্বকাপ খেলা সম্ভব নয়। তবে তাদের এমন সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একজন ক্রিকেটার সেটা তো সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে যাবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয় সেটা ওই তাকে ফেরত দেওয়া হয়েছে হস্টেল সিটি। তাহলে আমার ওই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থক কত যাবে, খেলা দেখতে যাবে লোকে, তাদের নিরাপত্তা প্রশ্ন আছে। বিশ্বকাপের কাউন্টডাউন চলছে, অথচ মাঠে নামার আগেই সবচেয়ে বড় লড়াইটা যেন সিদ্ধান্তের টেবিলে লড়ছে বাংলাদেশ। আবরার আল দাইয়ান, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।